যে সেখানে প্রায় 772 জন এক্সামটা দিয়েছে। যেমন এখানে গ্লোবাল র্যাঙ্ক কত, পার্সেন্টাইল কত, সমস্ত কিছু, কতক্ষণ টাইম নিয়েছে না নিয়েছে সব কিছুর ইনফরমেশন পেয়ে যাবে। মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করার সুযোগ আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যেটা তোমরা মিস্টেক করবে, ভুল করবে, সেটা হচ্ছে এটা ট্রানজিটিভ হবে না। খুব সিম্পল একটা প্রবলেম, কিন্তু যেহেতু রেজাল্ট, সেই রেজাল্টগুলো প্রত্যেকটা মনে থাকলে তবেই পারবে। হুইচ ওয়ান ইজ পসিবল ম্যাপিং। আচ্ছা, ম্যাপিং হবে কিনা যাচাই করার জন্য সব থেকে ভালো টেকনিক হচ্ছে ছবি আঁকো। যে নাম্বার অফ ইকুইভ্যালেন্ট ক্লাসেস কত, নিয়ম বলছে যে নাম্বার অফ ইকুইভ্যালেন্স ক্লাসেস ইজ ইকুয়ালস টু নাম্বার অফ পার্টিশন। এই গেল প্রথম এমসিকিউ, 2 নম্বর এমসিকিউটা। ফার্স্টটা যেহেতু ফ্রি আছে সবাই ওটা দিতে পারে, 2 নম্বরটা ওই জন্য করালাম। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। WBSLSTর 9, 10 আর 11, 12 এর প্রস্তুতি দারুণভাবে চলছে। 3 মাসের মধ্যে পুরো জায়গাটা কভার করা সত্যিই খুব চ্যালেঞ্জিং। অলরেডি 1 মাস চলে গেছে। তো এই মুহূর্তে প্রিপারেশন নিতে গেলে সাবজেক্ট তো টুকটাক শিখতেই হবে, তার সঙ্গে সঙ্গে মক টেস্টটাকে চালাতে হবে। তো মক টেস্ট আমরা এই সপ্তাহের কথা বলছি, টানা 4-5টা মক টেস্ট শুধুমাত্র সপ্তাহে হচ্ছে, অর্থাৎ টানা চলছে, পরপর টপিকস ওয়াইজ মক টেস্ট আমাদের চলছে। মক টেস্টটা এই মুহূর্তে দেওয়াটা খুব প্রয়োজন। কেন? কারণ তুমি 20টা করে কোশ্চিন এক একটা মক টেস্টে যদি পাও, কোনো একটা টপিক্সের, ধরে নাও থিওরি ইকুয়েশন বা কমপ্লেক্স নাম্বার বা অ্যানালাইসিসের বা যে কোনো একটা টপিক্সের, তো তোমার কোশ্চিনের কালেকশনও অনেকগুলো থাকছে। অর্থাৎ ওই কোশ্চিন তার সঙ্গে সঙ্গে তুমি সলিউশনটা পেয়ে গেলে নিজেকে যাচাই করার একটা সুযোগ পাচ্ছ। মক টেস্ট কিন্তু পরীক্ষার আগের মুহূর্তে দিয়ে কনফিডেন্স লো করার কোনো মানে নেই। মক টেস্টটা এই মুহূর্তে দেওয়াটা খুব দরকার। এই মুহূর্তে দেওয়া খুব দরকার মানে 2 মাস আগে যদি তোমরা মক টেস্টটা দাও, তাহলে তোমার প্রিপারেশনটা পর্যন্ত হচ্ছে। তো সেই কারণে আমি মক টেস্টটাকে প্রেফার করছি। অবশ্যই চাইলে তোমরা ডিটেলস ভিডিও লেকচারের জন্য লাইভ ক্লাসগুলোতে জয়েন করতে পারো, কিন্তু মক টেস্টটা প্রেফারেবল কেন? কারণ তার উত্তর আমি 2-1টা জায়গা দিলে বুঝতে পারবে। আমাদের যে 2টো কোর্স আছে, একটা 9, 10 এর জন্য, একটা 11, 12 এর জন্য। কিন্তু 9, 10 এর কোর্সটা যদি কেউ নিয়ে নাও, শুধু 9, 10 থাকবে, 11, 12 এর টপিকগুলো থাকবে না। কিন্তু 11, 12 এর কোর্স নিলে 9, 10 এর টপিকসগুলো এখানে থাকবে, বরঞ্চ আরো বেশি থাকবে। এর মধ্যে কিন্তু মক টেস্টটা ইনক্লুড আছে। কিন্তু কেউ যদি মনে করো আমি এক্সট্রা মক টেস্টের জন্য শুধু মক টেস্ট নিতে চাইছি, সেটাও তোমরা আলাদা করে কোর্স পেয়ে যাবে। তো মক টেস্টে অলরেডি কন্টেন্টে গেলে তোমরা দেখবে যে 76 সংখ্যক মক টেস্ট আছে, প্রিভিয়াস ইনক্লুডিং লাইভ মক টেস্ট সবকিছু তোমরা পেয়ে যাবে। তো সিনক্রোনাইজ মক টেস্টের আমি একটা দুটো হিসেব বলছি। মানে আমার প্রথম কথা হচ্ছে, একটা মক টেস্ট প্রথম দিকে ফ্রি ছিল। তো এই মক টেস্টটার স্ট্যাটিস্টিক্স যখন দেখতে যাচ্ছি, তখন দেখছি এক্সামটা দিয়েছে 772 জন এক্সাম দিয়েছে। তার মানে তোমার কেমন পারফরমেন্স হলো, তুমি ঠিকঠাক পারফর্ম করেছো কিনা, তার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। কারা কারা এক্সাম দিয়েছে তার ফুল ইনফরমেশন আমি এখানে পেয়ে যাচ্ছি। আমাকে এই ধরনের মক টেস্টগুলোতে ফার্স্ট হতে হবে, সেকেন্ড হতে হবে, থার্ড হতে হবে তা নয়। কারণ এখানে মোটামুটি তুমি একটা স্কোর করো, 50%-এর মতো করে নাম্বার পাওয়ার চেষ্টা করো। কারণ এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড না হলে আমার লাইফ শেষ হয়ে যাবে। কে বলেছে তোমার প্রচুর সিট আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড হওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু যদি পরীক্ষার আগে যদি তোমরা কেউ যদি মনে করো যে আমি আগের দিন মক টেস্ট দেবো, আমি তখন চলবে না, কারণ ওই সময় কনফিডেন্সটা লো হবে। কিন্তু এখন তোমরা মক টেস্ট দিচ্ছ, কোন জায়গায় তোমার ভুল হচ্ছে, ভুল ভ্রান্তিগুলো সংশোধন করার জন্য তুমি নোট ডাউন করছো, দিয়ে নিজেকে যাচাই করা হচ্ছে। ওই জন্য এই মুহূর্তের মক টেস্টটা খুব দরকার। আমি যেমন বেশ কিছু ছেলেপেলের লিডার বোর্ড যেটা, সেটাকে দেখতে গিয়ে দেখছি কেউ কিন্তু ফিক্সড নাম্বার পাচ্ছে না। মানে এমন নয় যে অভিজিৎ দানিয়ারি প্রথমবার এটা ফার্স্ট হয়েছে মানে সে প্রত্যেকটা মক টেস্টে ফার্স্ট হয়েছে, তা নয় কিন্তু। অর্থাৎ বিভিন্ন জনের বিভিন্ন টপিক্সে দক্ষতা আছে। সেট রিলেশন ম্যাপিং এ হয়তো তার দক্ষতা আছে, বাট কেউ আছে তার অ্যানালাইসিসে দক্ষতা আছে, কেউ আছে তার ডিনামিক্সে দক্ষতা আছে, এলপিপিতে দক্ষতা আছে,
প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্সে দক্ষতা, গ্রুপ থিওরিতে দক্ষতা আছে, তারা চেঞ্জ হতে পারে। সো ফাইনালি যখন ফুল মক টেস্টটা আমরা দিতে শুরু করব, দেখবে ওটাতেও তোমাদের কনফিডেন্স বাড়বে। তো তোমার কত পজিশন, কোন জায়গায় আছো না আছো, সমস্ত ইনফরমেশনগুলো তোমরা এখানে পেয়ে যাবে। যদিও প্রথম দিকের মক টেস্টগুলোতে আমরা নেগেটিভ মার্কসিং রেখেছিলাম, রিসেন্টলি আর মক টেস্টগুলোতে নেগেটিভ রাখছি না, কারণ নেগেটিভ যেহেতু থাকবে না সেই জন্য নেগেটিভ আর রাখা হচ্ছে না। যেমন আমি যে কোনো একজন স্টুডেন্টের যদি আমি মক টেস্টটা নেই, মনে করো পিন্টু মল্লিক, তার যখন আমি স্ট্যাটিস্টিক্সটা দেখছি, তার অ্যাকুরেসি লেভেলটা হচ্ছে 90%, তার মধ্যে টোটাল কোশ্চিন 20, ও কারেক্ট অ্যান্সার করেছে 18, আর ইনকারেক্ট অ্যান্সার করেছে 2। পার্শিয়ালি কারেক্ট বলতে এখানে কিছুই নেই, আনঅ্যাটেম্প কিছু নেই, সমস্ত কিছু আছে। তার মধ্যে লিডার বোর্ডে কে ফার্স্ট অর ইনস্টিটিউটের, যেমন এখানে গ্লোবাল র্যাঙ্ক কত, পার্সেন্টাইল কত, সমস্ত কিছু, কতক্ষণ টাইম নিয়েছে না নিয়েছে, সব কিছুর ইনফরমেশন পেয়ে যাবে। সো নিজে মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করার সুযোগ আছে। তোমরা মক টেস্টটাকে স্পেশালি কেয়ার করা উচিত। আমার মনে হয় মক টেস্টটা তোমাদের হেল্পফুল হবে। মক টেস্ট যত দেবে তত দেখবে নিজের প্রতি কনফিডেন্সটা বাড়বে। অ্যাকুরেসি লেভেলটাও খুব দরকার, যে আমার 30-এর মধ্যে 26 পেয়েছি, অর্থাৎ ভালো নাম্বার পেয়েছি, এটা মানে এই নয় যে আমাকে একদম ফুল মার্কস পেতে হবে। ফুল মার্কস পাওয়ার কোনো দরকার নেই। এছাড়া আমি আরো বেশ কিছু টেস্ট আছে, সেই সমস্ত টেস্টগুলোরই কথা বলছি। যেমন পরের যে টেস্টটা সেটা ফ্রি ছিল না, সেখানেও কিন্তু দেখতে পাচ্ছি যে স্ট্যাটিস্টিক্সে 518 জন পরীক্ষাটা দিয়েছে। তো 518 জন পরীক্ষা দিয়েছে, কে ফার্স্ট হয়েছে, কে সেকেন্ড হয়েছে, সবকিছু দেখো তার রেজাল্টগুলো পেয়ে যাচ্ছে। যেমন আগেরটাতে যে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে ছিল, এবার কিন্তু চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ বিভিন্ন জন, মানে কেউ একদম স্থিরভাবে একজনই সবসময় ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে এমন কোনো কথা নয়। কম্পিটিশন টাফ, বিভিন্ন জন বিভিন্নভাবে নিজেকে তৈরি করার চেষ্টা করছে। সো যদি কোনো কারণবশত নাম্বারটা একটু কম হয়, নিরাশ হওয়ার কিছু নেই। তুমি নাম্বার কম পেয়েছো, তাহলে পরের বারের জন্য একটু খাটো, প্লাস যে যে জায়গাগুলো তোমার মিস্টেক হচ্ছে সেটা তুমি দেখো, যে কোন কোন জায়গাগুলো মিস্টেক হচ্ছে, কোন কোশ্চেনটা তুমি ভুল করেছো সেটা দেখো। যদি কোশ্চেন বুঝতে অসুবিধা হয়, রিপোর্ট করো যে আমি অ্যান্সারটা বুঝতে পারছি না বা সলিউশনে কোথাও গন্ডগোল আছে, আমরা সেই রিপোর্টগুলোকে আবার কারেকশন করছি। যাই হোক, আজকের আমার কাজ হচ্ছে মক টেস্টের কিছু সলিউশন করা। আমি এতগুলো মক টেস্টের মধ্যে প্রত্যেকটা মক টেস্টেই সলিউশন দেওয়া আছে, কিন্তু যদি ভিডিও সলিউশন পেতে চাও তো অনেকে বলতে পারো যে প্রত্যেকটা ভিডিও সলিউশন দিন। প্রত্যেকটা ভিডিও সলিউশন আননেসেসারি, দরকার নেই, কিন্তু কিছু কিছু ভিডিও সলিউশন দেওয়া উচিত। আমি যে কোনো একটা মক টেস্ট, এতগুলো মক টেস্টের মধ্যে আমরা যে কোনো একটা মক টেস্টের ভিডিও সলিউশন দিচ্ছি। আজকের ক্লাসটাতে একটু আলোচনাও করছি যে কিভাবে সলভ করবে, শর্টকাট ট্রিকগুলো বা কি হবে। তো সেগুলো নিয়ে আসা যাক। চলে আসো মক টেস্টের। আমি যে কোনো একজন স্টুডেন্টের লগ ইন আইডি দিয়ে ঢুকলাম। সেই লগ ইন আইডি দিয়ে ঢুকলে তার মক টেস্টের যে গল্প সেটা দেখলে বুঝতে পারবে। অ্যাটেম্প করেছিল একবার, তারপরে রি-অ্যাটেম্প করার অপশন কিন্তু আছে, পরের দিকের গুলো অ্যাটেম্প করিনি, স্ট্যাটিস্টিক্সটাও দেখে নিতে পারে, কিন্তু আমি রি-অ্যাটেম্প করছি। রি-অ্যাটেম্প করে দেখি তো কি পরিস্থিতি হচ্ছে, সত্যি কি সমস্ত কোশ্চেনগুলো ওর মধ্যে অ্যান্সার করা যাচ্ছে, সেটা খুব দরকার। তো যখনই কোনো একটা মক টেস্ট তোমরা ক্লিক করবে অ্যাটেম্প করার জন্য যখন তুমি পরীক্ষাটা দিতে শুরু করলে, অর্থাৎ 30 মিনিট টাইম আছে, 30 মিনিটই ব্যয় করবে। কোনো মতে এখানে পোস্ট করা যাবে না, লিভ করে বাইরে বেরিয়ে আসা উচিতও নয়। ফুল কনসেন্ট্রেশনে মক টেস্ট দেওয়া উচিত, অর্থাৎ কাছে যেন পেন পেন্সিল যাই থাকুক না কেন সেটা যেন থাকে। শুয়ে শুয়ে মক টেস্ট দিয়ে কোনো লাভ নেই। তো মক টেস্টটা যখন দিতে চাইছো তো কনসেন্ট্রেট করো, পাশে বই থাকলেও ওই সময়টাতে বই দেখবে না, সেইভাবে স্থির করো, যা যা পাচ্ছ সেগুলো নিয়ে চেষ্টা করো, যেগুলো পারবে না পরে আবার নিজেকে তৈরি করার চেষ্টা করবে। তো তার ইনস্ট্রাকশন, প্রথম দিকে ইনস্ট্রাকশনগুলো পুরো দেওয়া আছে। নেক্সট করবে, নেক্সট করার পর ইনস্ট্রাকশনে লেখা থাকবে কতগুলো কোশ্চিন আছে, 15টা কোশ্চিন আছে, কত মার্কস, 15 মার্কস। এবার তুমি এটা এগ্রি করবে, এগ্রি করার পর অ্যাটেম্প করবে। অ্যাটেম্প টেস্ট যখন হলো, ইন্টারফেসটা মোটামুটি এই টাইপের হচ্ছে। প্রতিবার তুমি অ্যাটেম্প করতে গেলে দেখবে কোশ্চিন সাফেল করা থাকার জন্য 1-এর কোশ্চিন চেঞ্জ হয়ে যাবে, 2-এ চেঞ্জ হবে, বিভিন্ন কোশ্চিন বিভিন্ন জায়গায় চলে আসবে। তো এটা কিসের উপর মক টেস্ট না, সেট রিলেশন ম্যাপিং এর উপর মক টেস্ট।
ইজি থেকে মডারেটেড মক টেস্ট। কতগুলো কোশ্চেন আছে? 15টা কোশ্চেন আছে। সেখানে যদি কেউ মনে করো যে আমার টোটাল টাইম কত, এই যে টাইম চলছে, এই কোশ্চেনটার জন্য তুমি কত টাইম নিচ্ছ সেটাও তোমার চলছে। এই কোশ্চেন অ্যান্সার করার পর তারপরে মার্ক ফর রিভিউ আকারেও করতে পারো। তো আমরা কিছু সলিউশন করে দেওয়ার চেষ্টা করছি। ইভেন তোমার ক্যালকুলেটর যদি লাগে, যদিও ক্যালকুলেটর অ্যালাউ নয়, তো ক্যালকুলেটর যদি লাগে তো এর ক্ষেত্রে তুমি ক্যালকুলেটরটা এখান থেকে ক্লিক করতে পারবে। তো মোবাইলের তুলনায় মোবাইলেও ঠিকঠাক হয়, যদি ডেস্কটপ বা ল্যাপটপের মধ্যে টেস্টটা দাও তা সেটা অনেকটা বেটার হয়, এর থেকে অনেকটা ভালো হয়। তো চলো আমরা কোশ্চেনগুলো নিয়ে একটু টুকটাক আলোচনা করি। যেমন একদম শুরুতেই যে কোনো একটা মক টেস্টের কোশ্চেন নিয়ে আলোচনা করছি। সো প্রথম মক টেস্ট, সেই মক টেস্টের কোশ্চেন কত ইজি হয় সেটা দেখলে বুঝতে পারবেন। ফার্স্ট কি বলছে দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট ট্রু। তাহলে এদের মধ্যে কোনটা ট্রু নয়। কাউন্টার এক্সাম্পল দিয়েও দেখতে পারো, যদি মনে হয় যে না কাউন্টার এক্সাম্পল দরকার নেই, এমনি রেজাল্ট হিসাবে মনে রাখি। তো কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট এটা ট্রু, কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট তো ট্রু হবেই, তাহলে এটা নট ট্রুর মধ্যে পড়ছে না, তার মানে নট ট্রুর মধ্যে পড়ছে না, মানে এটা বাতিল। এই রেজাল্টটাই হচ্ছে ডি মর্গানস ল। ডি মর্গানস ল কিন্তু ট্রু, কিন্তু নট ট্রু চেয়েছে, তার মানে এমন। এবার চলে আসো এ মাইনাস বি। এ মাইনাস বি মানে কিন্তু এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট। তো এ মাইনাস বি মানে এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট, এটাও ট্রু, এটাও ট্রু, তাহলে নট ট্রুর মধ্যে পড়ছে দিস ওয়ান। সো দিস ইজ দ্য কারেক্ট অপশন, কিন্তু নট ট্রুর কারেক্ট অপশন হচ্ছে দিস ওয়ান। ওকে, সো ফার্স্ট কোশ্চেন মক টেস্ট 2 এর যে সলিউশন, সেই সলিউশনটা দেখেও অনেকে বুঝতে পারছো যে যদি কেউ পার্টিকুলার কোনো এক্সাম্পল নিয়ে নাও, ভেরিফাই করে দিতে পারো, ভেরিফাই করেও এটা করা যেতে পারে, বাট ইজি প্রবলেম, অপেক্ষাকৃতভাবে ইজি প্রবলেম। নেক্সট যে প্রবলেমটা নিয়ে আলোচনা করব, এটা ভালো প্রবলেম, যে কোনো মুহূর্তে পরীক্ষায় আসতে পারে। প্রবলেমটার বক্তব্যটা শোনো। NA denote the number of element of finite set। কোন একটা ফাইনাইট সেটে নাম্বার অফ এলিমেন্ট হচ্ছে NA, তার মানে NB যদি লিখি তাহলে নাম্বার অফ এলিমেন্ট অফ বি সেটা ডিনোট করবে, তাহলে নাম্বার অফ এলিমেন্ট ডিনোট করা হচ্ছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু, তাহলে NA আর NB এর জন্য কিন্তু NB লেখা নেই এখানে, তো NB মানে B এর জন্য N অফ A ইউনিয়ন B মানে হচ্ছে N অফ A ইউনিয়ন B মানে হচ্ছে A ইউনিয়ন B এর জন্য নাম্বার অফ এলিমেন্ট। এবার বলতেই পারো যে নাম্বার অফ এলিমেন্ট, এত কনফিডেন্স দিয়ে নাম্বার অফ এলিমেন্ট কি করে বের করা যাবে? আমি যে নাম্বার অফ এলিমেন্ট তখনই আসে যখন ফাইনাইট সেট হয়, তাহলে এগুলো ফাইনাইট সেট আমি ধরে নিয়েই যেন নাম্বার অফ এলিমেন্ট বলছি। নাম্বার অফ এলিমেন্টের একটা সুন্দর রেজাল্ট ছিল, সেই রেজাল্টটা বলছে নাম্বার অফ এলিমেন্ট অফ, যদি কেউ মনে করো যে A ইউনিয়ন B, হ্যান্ড ডায়াগ্রাম লিখলে বুঝতে সুবিধা হয়, এটা A এটা B, তাই যদি হয় তাহলে এই ইন্টারসেকশনটা আমার হবে A ইন্টারসেকশন B, তো দিস ওয়ান অ্যাকচুয়ালি A ইন্টারসেকশন B, আর এই দিকের সেট হচ্ছে এই টোটালটা হচ্ছে, টোটালটার কথা বলা যদি হয় তাহলে A ইউনিয়ন B, তাহলে নাম্বার অফ এলিমেন্ট সেটা কি হবে না A এর নাম্বার অফ এলিমেন্ট, A এর নাম্বার অফ এলিমেন্ট মানে পুরোটা, প্লাস নাম্বার অফ এলিমেন্ট B তার মানে B এর পুরোটা, কিন্তু A এর নাম্বার অফ এলিমেন্ট B এর নাম্বার অফ এলিমেন্ট দুবার যদি নেওয়া হয় তাহলে AB কিন্তু A ইন্টারসেকশন B কথাটির মানে হচ্ছে দিস ওয়ান, তাহলে A এর নাম্বার অফ এলিমেন্টের মধ্যে একবার নেওয়া হলো A ইন্টারসেকশন B এর নাম্বার অফ এলিমেন্ট, প্লাস B এর নাম্বার অফ এলিমেন্টের মধ্যে আরো একবার নেওয়া হলো A ইন্টারসেকশন B এর নাম্বার অফ এলিমেন্ট, তাহলে A ইন্টারসেকশন B এর নাম্বার অফ এলিমেন্ট দুবার ওকার করছে, সেই কারণে ওটা মাইনাস করে দিতে হবে নাম্বার অফ A ইন্টারসেকশন B, তাহলে মাইনাস অফ নাম্বার অফ A ইন্টারসেকশন B, তার মানে কি বোঝা যাচ্ছে নাম্বার অফ A ইউনিয়ন B, নাম্বার অফ এলিমেন্ট ইন A ইউনিয়ন B সমান সমান নাম্বার অফ A প্লাস নাম্বার অফ B মাইনাস নাম্বার অফ A ইন্টারসেকশন B। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ওটা এই দিকে নিয়ে চলে আসলে, তাহলে এই অ্যান্সার গুলোর মধ্যে দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এগুলোর মধ্যে এই হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার তোমরা বলতে পারো যে কেন এটা হয় না? আমি যে হ্যাঁ এটা হয়, যদি A আর B ডিসজয়েন্ট সেট হয়, তাহলে যে সমস্ত সেটগুলো আলাদা
তাহলে তার ক্ষেত্রে এ ইন্টারসেকশন বি এর মধ্যে কোনো এলিমেন্ট থাকবে না। তাহলে দিস রেজাল্ট ট্রু প্রোভাইডেড ইফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু 5 বা এ আর বি ডিসজয়েন্ট হলে এই রেজাল্ট ট্রু। কেউ যদি বলে যে এই রেজাল্টটা কি ট্রু, প্রশ্ন হচ্ছে যে না, এই রেজাল্ট ট্রু কখনো হয় না, এটা রেজাল্টই নয়, এটা হতে পারে না, কমপ্লিমেন্ট দিয়ে এই রেজাল্ট গুলো ট্রু নয়। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ভালো কোশ্চেন। কি বলতে চাইছে যে লেট এস সমান সমান জেড ক্রস জেড, এসটা হচ্ছে জেড ক্রস জেড আর রো বি এ রিলেশন ডিফাইন অন জেড ক্রস জেড বাই এ রিলেটেড টু বি, মানে এ বি রিলেটেড টু সিডি ইফ এন্ড অনলি এডি আর বিসি গুলো সমান। তাহলে এ বি রিলেটেড সিডি ইফ এন্ড অনলি এ বি আর এডি আর বিসি সমান। ইনডাইরেক্টলি কি বলা হচ্ছে, ইনডাইরেক্টলি যেন বলা হচ্ছে যে 2,7 যদি নিতাম তাহলে 2,7 কিন্তু 2,7 কে চিনবে। তুই বলছো কেন, নিয়ম কি, নিয়ম বলছে 2 আর 7 মাল্টিপ্লাই করো সমান সমান 7 আর 2 হচ্ছে, তাহলে এডি সমান সমান বিসি হলে রিলেট করবে। এটার মানে হচ্ছে যে এ বি রিলেটেড টু সিডি, তার মানে এই রেজাল্টটা ঘটছে। আর এক্ষুনি যে গল্পটা বললাম সেটা থেকে বলা যেতে পারে যে ওরা রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভের বক্তব্য কি না, এ বি কে চেনে কিনা, নিজেকে অন্তত চিনতে হবে। তো এ বি কে চেনে, তার কারণ হচ্ছে এ বি সমান সমান বি এ আমরা লিখতেই পারি। তাহলে এ বি রিলেটেড টু এ বি, সেখান থেকে বলা যেতে পারে এ বি বি এ ইকুয়াল। আর এই রেজাল্টগুলো যে কোনো দুটো ইন্টিজারের জন্য সবসময় ঘটে। সো রো ইজ রিফ্লেক্সিভ। তাহলে রিফ্লেক্সিভ নিয়ে কোনো সন্দেহ নেই। সো নট রিফ্লেক্সিভ যদি থাকে তাহলে সেই অ্যান্সারটা হবে না। এবার সিমেট্রিক হবে কিনা, সিমেট্রিক হবে। তার কারণ কি, এ বি রিলেটেড টু সিডি সেটা ইমপ্লাই করবে এডি সমান সমান বিসি, কারণ এ বি রিলেটেড টু সিডি মানে এই কন্ডিশন। এখান থেকে আমরা চাইলে পরের লাইনে লিখতে পারি সিডিটা আগে তারপরে রিলেটেড টু এ বি, তাহলে সিডি রিলেটেড টু এ বি সেটাও লিখতে পারি। সেই জায়গা থেকে কি পাবে, এখান থেকে কি পাবে, সি এর সঙ্গে বি গুণ, সি এর সঙ্গে বি গুণ, ডি এর সঙ্গে এ গুণ। তো আমরা তো জানি যে এডি সমান সমান বিসি, সেগুলোকে কমিউটেটিভ অ্যাসোসিয়েটিভ প্রপার্টি ইউজ করে ইকুয়াল তো হচ্ছেই, তার মানে সিডির সঙ্গে এ বি রিলেটেড। সো রিফ্লেক্সিভ হলো, সিমেট্রিকও হলো, তাহলে রো ইজ সিমেট্রিক। কিন্তু প্রশ্ন হচ্ছে যেটা তোমরা মিস্টেক করবে, ভুল করবে, সেটা হচ্ছে এটা ট্রানজিটিভ হবে না। কিন্তু ট্রানজিটিভ হবে না কেন, দেখে তো মনে হতে পারে যেটা তো ট্রানজিটিভ হয়ে যাচ্ছে, কিন্তু উত্তর হচ্ছে জিরো এলিমেন্ট গুলোর জন্য ট্রানজিটিভ হবে না। তাহলে রো যে ট্রানজিটিভ নয় সেটা আবার কি করে প্রুভ করবে, রো ইজ নট ট্রানজিটিভ। কেন ট্রানজিটিভ নয়, তার উত্তর হচ্ছে যে আমরা জানি যে 2,3 0 কে চেনে, and 0 is related to 3,5। কারণটা কি, 2 into 0 সমান সমান 3 into 0, তাহলে 0 into 3 আর 0 into 5, তাহলে এটা হলো। কিন্তু এখান থেকে কি পাওয়া যাবে, এখান থেকে কি পাওয়া যাবে, 0 ক্যান্সেল করলে 2 3 3 5 কে চেনা উচিত ছিল, বাট এটা চেনে না। নট রিলেটেড টু কেন, কারণ 2 into 5 3 into 3 তার সঙ্গে সমান নয়, যেহেতু সমান নয় তাহলে এটা ট্রানজিটিভ নয়। এই কোশ্চেন অনেকে মিস্টেক করে, ভুল করে, ট্রানজিটিভটা বলে দেয়, তো ট্রানজিটিভ কিন্তু এই কোশ্চেন হচ্ছে না। বাট যদি কেউ মনে করো যে জেড ক্রস জেড এর মধ্যে জিরো এলিমেন্টটাকে বাদ দিয়ে দাও, বা এটা ন্যাচারাল নাম্বারের সেট যদি হতো তাহলে ইকুইভ্যালেন্স রিলেশন হতো। যেহেতু ন্যাচারাল নাম্বারের সেট নয় তাহলে ট্রানজিটিভটা হচ্ছে না, তার মানে রিফ্লেক্সিভ হচ্ছে আর তার সঙ্গে সঙ্গে সিমেট্রিক হচ্ছে। সো রিফ্লেক্সিভ এন্ড সিমেট্রিক ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ট্রানজিটিভ হবে না। ক্লিয়ার, ইজি প্রবলেম, জটিলতা নেই কিছু। পারমুটেশন নিয়েও অনেকের খুব মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, পারমুটেশন গুলো অনেকে বুঝতে চায় না, কিন্তু পারমুটেশন সব থেকে সহজ জায়গা, সিম্পল। কি করে করতে হয় তার একটা ধারণা আমি তোমাদের দিয়ে দিচ্ছি। ইমিডিয়েটলি করা যায়, কিছুই না তেমন।
যে এস একটা সেট A2 3 4 সরি 1 2 3 4 এই সেটের উপর পারমুটেশন, এটা মানে কি এস থেকে এস এর উপর বাইজেক্টিভ ম্যাপিং, এস থেকে এস এর উপর বাইজেক্টিভ ম্যাপিং টোটাল নাম্বার আছে 24 ফ্যাক্টরিয়াল 4 সংখ্যক, তার 24 এর মধ্যে মাত্র দুটো এলিমেন্ট দিস হয়, এরা বাইজেক্টিভ, তার মানে এরা পারমুটেশন। তাহলে এই পারমুটেশনের প্রোডাক্টটা কি হবে? প্রোডাক্ট ক্যালকুলেট করা খুব সহজ। এফ জি চাইছো, যেখানে এফ আর জি সেপারেট কত সেটা আমরা জানি। তাহলে এফ সমান সমান আমার জানা আছে, এফ জানা আছে কেমন না 1 2 3 4 2 3 4 1, আর জি কেমন জানা আছে, জিটা বলে দেওয়া আছে 1 2 3 4 4 2 1 3। তাহলে বলছে যে এফ জি কত হবে? এফ জি নিয়ম হচ্ছে কি, এফ জি নিয়ম হচ্ছে 1 2 3 4, এটা তো হবেই, আর এই দিকে যেন থাকবে এফ অফ G1 দেন এফ অফ G2 এফ অফ G3 এফ অফ G4 এইদিকে থাকবে। এবার G1 মানে কি, G1 মানে G যেহেতু এটা, তাহলে G1 যাবে 4, তাহলে given that G1 actually 4, এই রেজাল্ট থেকে বোঝা যাবে যে 1 যাচ্ছে 4 এ, তাহলে G1 4, G2 এর মান কত 2, আর G3 এর মান কত 1, আর G4 এর মান কত, G4 এর মান 3। তাহলে ইনডাইরেক্টলি কি বলা হচ্ছে, G1 যাচ্ছে 4 এ, G2 যাচ্ছে 2 এ, G3 যাচ্ছে 1 এ, G4 যাচ্ছে 3 তে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 1, এবার G1 যাচ্ছে 4 এ, তাহলে তোমরা বলবে যে এরপরে 4টা কোথায় যাবে, আমি যে 4 যাবে 1 এ, তাহলে এটা 1। খুব জটিল লাগতে পারে, এটার শর্টকাট মেথড এটাই যে আমরা বলবো কি 1 যাচ্ছে 4 এ, সো 1 goes to 4 and 4 goes to কত, 1 goes to 4, 4 goes to কত, 4 goes to 1। তাহলে ওভারঅল এই ম্যাপিংটাই হলো আমার FG। তাহলে FG যাবে 1 যাবে 1 এ। ঠিক পরের লাইনে 2 goes to 2, 2 goes to 2 and 2 goes to 3। তাহলে কি পাবে, 2 যাবে কোথায়, 2 যাবে 3 তে, তাহলে 2 যাবে 3 তে। একই রকম ভাবে 3 যাচ্ছে 1 এ, 1 যাচ্ছে 2 এ, তার মানে এখান থেকে এই ম্যাপিংটাকেই বলা হচ্ছে FG, তাহলে 3 যাবে 2 এ। ঠিক একই রকম ভাবে 4 যাচ্ছে 3 তে, 3 যাচ্ছে 1 এ, 4 যাচ্ছে 3 তে, 3 যাচ্ছে 4 এ, তাহলে 4 যাবে 4 এ, তাহলে 4 যাবে 4 এ। সো পারমুটেশন FGটা অ্যাকচুয়ালি এমন দেখতে। পারমুটেশন নতুন কিছু নয়, ডিটেইলস ভিডিও আছে, দেখেও নিতে পারো। তো এই গেল, তাহলে এই অপশনগুলোর মধ্যে কোন অপশনটা ঠিক, 1 goes to 1, 2 goes to 3, 3 goes to 2, 4 goes to 4. So C is the correct answer. Clear? Chalo next. Next simple question. Xn denote the set with n element. তাহলে Xn এর মধ্যে n সংখ্যক এলিমেন্ট আছে, where n is any finite cardinal number. কার্ডিনালিটি মানে, কার্ডিনাল নাম্বার মানে যে নাম্বারগুলোকে গোনা যায় সেই নাম্বারটা। কার্ডিনালিটি কথাটির অনেক অন্যরকম কথাবার্তা, কিন্তু অত কার্ডিনালিটি পর্যন্ত যাওয়ার দরকার নেই। মানে যেমন ন্যাচারাল নাম্বার আর জেড এর কার্ডিনালিটি সেম, কিউ আর জেড এর কার্ডিনালিটি সেম, কিন্তু আর এর সঙ্গে কার্ডিনালিটি সেম হবে না, আর আবার যে কোনো ওপেন ইন্টারভ্যালে কার্ডিনালিটি সেম। তো ফাইনাইট কার্ডিনাল নাম্বার, দেন দ্য কার্ডিনাল নাম্বার অফ ইটস পাওয়ার সেট, পাওয়ার সেটের কার্ডিনাল নাম্বার কত হবে? তাহলে পাওয়ার সেটের মধ্যে টোটাল এলিমেন্ট কতগুলো থাকবে? ফর্মুলা ভেরি সিম্পল, 2 to the power n, এটাই হচ্ছে ফর্মুলা। এর কার্ডিনাল নাম্বার মানে এর অর্ডার কত সেটাই বের করতে চাইছে, আর কিছুই না। তো কার্ডিনাল নাম্বারের অর্ডার হচ্ছে দিস ওয়ান। কেউ যদি বলো কি করে এটা হয়, তার কারণ হচ্ছে নিয়মটা এমন। সো অ্যান্সার দিস ওয়ান। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে, নিয়মটা বলছে যে n সংখ্যক এলিমেন্ট থেকে আমি একটাও নেব না, এরকম কটা এলিমেন্ট থাকতে পারে? আমি যে n সংখ্যক এলিমেন্ট থেকে একটাও নেব না, সেটা এরকম থাকতে পারে। আবার n সংখ্যক এলিমেন্ট থেকে একটা একটা করে নেব, তার সাবসেটের সংখ্যা কতগুলো হবে? সেটা হচ্ছে NC1। n সংখ্যক এলিমেন্ট থেকে দুটো দুটো করে নেব, ওই সাবসেটের সংখ্যা কত হবে? NC2। n সংখ্যক এলিমেন্ট থেকে n সংখ্যক এলিমেন্ট নেব, এমন সাবসেটের সংখ্যা কতগুলো হবে? NCN।
NCN ইনডাইরেক্টলি এবার কি বলা হচ্ছে, চাইলে এটা তুমি 1 টু দি পাওয়ার 0 ইন্টু 1 টু দি পাওয়ার n নিতে পারো, 1 টু দি পাওয়ার 1 1 টু দি পাওয়ার n মাইনাস 1 নিতে পারো, এইভাবে করে যেতে পারো। এটা 1 টু দি পাওয়ার n 1 টু দি পাওয়ার 0 নিতে পারো, অর্থাৎ এটা 1 প্লাস 1 তার টু দি পাওয়ার n এর বাইনোমিয়াল এক্সপানশন। 1 প্লাস 1 তার টু দি পাওয়ার n এর বাইনোমিয়াল এক্সপানশন মানে 2 টু দি পাওয়ার n। তো নাম্বার অফ কার্ডিনালিটি বা নাম্বার অফ সেট বা অর্ডার অফ পাওয়ার সেট তার কথাগুলোর উত্তর একই জিনিস। সো দিস ওয়ান অ্যাকচুয়ালি 2 টু দি পাওয়ার n হচ্ছে কারেক্ট অ্যান্সার। সো 2 টু দি পাওয়ার n ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট চলে আসো বলছে ফর এনি থ্রি সাবসেট, যে কোনো তিনটে সাবসেট দাও ABC, which one of the following statement is correct? Which one of the following statement is correct? এইগুলোর মধ্যে কোন স্টেটমেন্ট গুলো কারেক্ট আমরা দেখতে চাইছি, সঙ্গে সঙ্গে ভেরিফাই করা যাবে, সিম্পল কোশ্চেন, জটিল নয়। A ইন্টারসেকশন B ফাই, A ইন্টারসেকশন B ফাই, সেখান থেকে কি আমি বলতে পারি যে A আর B, A ফাই অথবা B ফাই? আমি বলছি A ইন্টারসেকশন B ফাই, সেখান থেকে A ফাই অথবা B ফাই, সেটা ঠিকই, কিন্তু নাও তো হতে পারে। কেন কি কারেক্ট বলেছে, যেমন কারণটা কি, কারণটা হচ্ছে A সমান সমান কথা বললাম যে 2 3 ওপেন ইন্টারভাল নিলাম, আর বিটাকে নিয়ে নিলাম 4 5 ওপেন ইন্টারভাল, তাহলে এদের ইন্টারসেকশনটা কিন্তু ফাই। তাহলে A আর B যদি ফাই হতো তাহলে ওর ইন্টারসেকশন ফাই, বা A আর B এর মধ্যে যে কোনো একটা ফাই হলে ইন্টারসেকশনটা ফাই। কিন্তু নন ফাই এলিমেন্টের ক্ষেত্রেও ইন্টারসেকশন ফাই হতে পারে, ডিভিশন হতে পারে, সো এটা কারেক্ট অপশন হতেই পারে না। চলে আসো দিস ওয়ান, এটা খুব ইম্পর্টেন্ট একটা রেজাল্ট। এই রেজাল্টটা কি বলতে চাই সেটা বলি। A মাইনাস, এটা মানে মাইনাস, সো A মাইনাস B সমান সমান ফাই, A মাইনাস B সমান সমান ফাই, তার মানে হচ্ছে A থেকে B বড়, A থেকে B বড়, তখন এটা কারেক্ট অ্যান্সার, এটা কারেক্ট অ্যান্সার। আর A ইউনিয়ন B ফাই হলে এটা হতে পারে না, তার কারণ হচ্ছে A যখন ফাই বলছো, A ইউনিয়ন B ফাই মানে এও ফাই বিও ফাই। A ইউনিয়ন B যখন ফাই হচ্ছে তাহলে এটা কোনোদিনই বলা যায় না। এক্সাম্পল দিয়ে আমরা বলতে পারি যে A সেটটা আমি নিলাম, A ইউনিয়ন B ফাই, সেখান থেকে A থেকে B বড়, সেটা হতে পারে না, সেটা আমি আসছি। তার আগে এই জায়গাটাকে একটু ক্লিয়ার করি যে কেন এই রেজাল্টটা ঘটে, তার কারণটা কি। তার কারণ হচ্ছে, মনে রেখো, যে কোনো দুটো সেট যদি কম্পেয়ার করা যায়, কম্পারিজন করা যায়, তার নিয়মই হচ্ছে যে এখানকার এলিমেন্টগুলো ওখানে থাকবে। তো A ইন্টারসেকশন B কমপ্লিমেন্ট ইকুয়ালস টু ফাই, এটার মানে হচ্ছে A ইন্টারসেকশন B কমপ্লিমেন্ট ইকুয়ালস টু ফাই। তাহলে এবার যদি দেখাতে চাই দিস ওয়ান, তাহলে এখান থেকে কি বলতে পারি, এখান থেকে বলতে পারি x এর মধ্যে থাকলে xটা b এর মধ্যে থাকবে কিনা আমি দেখতে চাইছি। তো x এর মধ্যে যদি থাকে, A ইন্টারসেকশন B কমপ্লিমেন্ট যেহেতু ফাই, তাহলে ন্যাচারালি আমরা বলতে পারি যে x যেহেতু এতে আছে, তাহলে x B কমপ্লিমেন্টের মধ্যে থাকতে পারে না, কারণ x B কমপ্লিমেন্টের মধ্যে থাকলেই তো সমস্যা। তাহলে x B কমপ্লিমেন্টে থাকতে পারে না, তার মানে xটা b এর মধ্যে থাকবে, তার মানে যে এলিমেন্টগুলো a এর মধ্যে আছে তারা b এর মধ্যে চলে গেছে, এটার মানেই হচ্ছে a এর থেকে b বড়, এর মানে হচ্ছে a এর থেকে b বড়। তো ফাইনালি আমরা কি বলতে পারি যে A ইন্টারসেকশন B কমপ্লিমেন্ট ইকুয়ালস টু ফাই, সেখান থেকে বলা যেতে পারে যে A এর মধ্যে থাকলে B এর মধ্যে থাকবে, মানে এটা হবে। এমনি তো নর্মাল এক্সাম্পল দিয়েও আমরা বলতে পারি, সাপোজ, বা ভ্যান ডায়াগ্রাম দিয়েও বলা যেতে পারে যে সাপোজ ধরো দিস ওয়ান আওয়ার ইউনিভার্সাল সেট, আর A সেট এমন দেখতে, B সেটটা এমন দেখতে। আমি যে A এমন B এমন, তবেই তো A মাইনাস B এর মান ফাই হবে। A মাইনাস B এর মান যদি ফাই হয়, তো A থেকে তো B টা বড় হচ্ছে, তাহলে A মাইনাস B ফাই হলে A থেকে B বড় হবেই। সিমিলারলি B মাইনাস A ফাই হলে B এর থেকে A বড় হবে। যে রেজাল্টটা এখানে কনফিউজ করে দিত সেটা হচ্ছে A মাইনাস B ফাই, সেখান থেকে অনেকে হয়তো বলতে যে A আর B ইকুয়াল, আমি যে না, এটা হয় না ইকুয়াল। কখন ইকুয়াল হয় তারও উত্তর আছে, A সিমেট্রিক ডিফারেন্স B যদি ফাই হয় তাহলে A আর B সমান হবে, আদারওয়াইজ কিন্তু ইকুয়াল হয় না। আমরা জানি আদারওয়াইজ এটা
ইকুয়াল না হয়ে বরঞ্চ সাবসেট হয়। এই রেজাল্টটা কেন হবে না তার কারণটা কি, এক্স এর মধ্যে থাকলে বি এর মধ্যে থাকতেও পারে নাও থাকতে পারে। এক্স যেহেতু এর মধ্যে আছে তাহলে এ ইউনিয়ন বি যেহেতু ফাই, আচ্ছা এ ইউনিয়ন বি ফাই, তার মানে এ ফাই বি ফাই। আচ্ছা এটার মানে কিন্তু এ এর মানটা ফাই অ্যান্ড বি এর মানটাও ফাই, এটার মানে এটাও ফাই আবার বিও ফাই, দুটোই ফাই। তাহলে ওই দুটো ফাই মানে ইকুয়াল হওয়ার চান্স আছে, কিন্তু সাবসেট সবসময় হয় না। সেখান থেকেও কনক্লুশন টানতে পারো এই রেজাল্টটা ঘটবে না। আবার এ ইন্টারসেকশন বি যদি ফাই হয় আর এ ইন্টারসেকশন সি এর কমপ্লিমেন্ট নট ইকুয়ালস টু ফাই হলে এদের ইন্টারসেকশনটা ফাই হবে। কেন ইন্টারসেকশন ফাই হবে? লাস্টের লাইনটা কি বলতে চাইছে? লাস্টের লাইনটা বলছে এ ইন্টারসেকশন বি তো ফাই আর এ ইন্টারসেকশন সি নট ইকুয়ালস টু ফাই, এ ইন্টারসেকশন সি নট ইকুয়ালস টু ফাই। তার মানে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সি সেটা তাহলে কি হবে? ইকুয়াল ফাই। কেন? যে কোনো একটা ফাই তাহলে আরেকটা নট ইকুয়াল টু ফাই হলো, ফাই এর সঙ্গে যাই ইন্টারসেকশন করবে ফাই হবে। এই লাইনটা থেকে বলা যেতে পারে এ ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান সমান ফাই, আর এ ইন্টারসেকশন এ মানে আইডেম্পটেন্ট ল, তাহলে ইন্টারসেকশন সি সমান সমান ফাই। কি প্রমাণ হলো? যেটা ফাই হবে, কিন্তু ফাই তো নেই, নট ইকুয়াল টু আছে, তো দিস ওয়ান ইনকারেক্ট। সো কিছুটা অন্তত ইনটিউশন দিয়ে করা যেতে পারে। হঠাৎ করে তোমরা যদি এই রেজাল্টটা দেখতে পাও তাহলে এটাই অ্যান্সার, বাকিগুলো তাহলে নিশ্চয়ই হবে না। নেক্সট চলে আসো ম্যাপিং এর আর একটা কোশ্চেন। এই কোশ্চেনে আমি তোমাদেরকে কয়েকটা জায়গা বললে বুঝতে পারবে। প্রপার্টি হিসাবে বলা যেতে পারে, এটা কিছুই না, যে কোনো হুইচ অফ দ্য ফলোইং প্রপার্টি ডাজ নট হোল্ড, এইগুলোর মধ্যে কোন প্রপার্টিটা ঘটে না। মনে রেখো ইনভার্স কোন একটা ফাংশনের ইনভার্স যদি বলো তাহলে সেটা এই এফ ইনভার্স, যেটা ওটা ইনজেক্টিভ হতে হবে, সাবজেক্টিভ হতে হবে, তারপরে ইনভার্স এক্সিস্ট করবে তা নয়। এটা জাস্ট আ নোটেশন। এই নোটেশনটার মানে হচ্ছে ইনভার্স ইমেজ। তাহলে ইনভার্স ইমেজ সবসময় এই অপারেশন গুলো প্রিজার্ভ করে। অপারেশন প্রিজার্ভ করা মানে কি? আলাদা আলাদা করে ইনভার্স ইমেজ করে ইউনিয়ন নেওয়া আর ইউনিয়ন করে ইনভার্স ইমেজ নেওয়া একই জিনিস। তেমন এটা ট্রু, কিন্তু আমার চেয়েছে নট ট্রু, তাহলে এটা ট্রুর মধ্যে পড়ছে, তাহলে নট ট্রু। ইনভার্স ইমেজ সবসময় এই রেজাল্টটা ঘটে। ইভেন আমরা বলে রাখি ইন্টারসেকশনের ক্ষেত্রেও ইনভার্স ইমেজ সবসময় কম্পোজিশনটাকে প্রিজার্ভ করে। ইউনিয়নের ক্ষেত্রে এ ইউনিয়ন বি সমান সমান দিস ওয়ান, ইউনিয়নের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এফ ফাংশন ইউনিয়নের ক্ষেত্রে কম্পোজিশনটা প্রিজার্ভ করে, ইন্টারসেকশনের ক্ষেত্রে প্রিজার্ভ করে না। সো নট কারেক্টের মধ্যে পড়ছে দিস ওয়ান, এটাই নট কারেক্ট। ইন্টারসেকশন প্রিজার্ভ করে না কেন আর কখন করবে? তার উত্তর হচ্ছে ইনজেক্টিভ যদি হয় তাহলে অবশ্যই ইকুয়াল হবে, ইনজেক্টিভ যদি না হয় তাহলে ইকুয়াল হবে না। যেমন আমি একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে। সাপোজ আমি কথা বললাম একটা ফাংশন আমি নিয়েছি এফ(x) সমান mod x, তার মানে এটা ইনজেক্টিভ নয়। এফ(x) সমান mod x নিয়েছি মানে এটা ইনজেক্টিভ না। তাহলে এটা ইনজেক্টিভ না হলে ইউ সমান আমি মনে করলাম সেট নিলাম -1 -2 0 তিনটে এলিমেন্ট, ভি সমান নিলাম 1 2 0। ওকে, তাহলে ইউ ইন্টারসেকশন ভি কত হবে? আমি যে ইউ ইন্টারসেকশন ভি সমান হয়ে যাবে, ইউ ইন্টারসেকশন ভি মানে কমন এলিমেন্ট শুধু 0, তাহলে 0ই থাকবে। আচ্ছা এফ অফ ইউ কত? এফ অফ ইউ মানে ডাইরেক্ট ইমেজের কথা বলা হচ্ছে, তার মানে যে এলিমেন্টগুলো এখানে দেখতে পাচ্ছ তার মডুলাসের কথা বলা হচ্ছে। তাহলে মডুলাস যদি নাও তাহলে 1 এর মডুলাস -1 এর মডুলাস 1 2 আর 0। ঠিক একই রকম ভাবে এফ অফ ভি কত হবে? সেটা কিন্তু হবে 1 2 0। তাহলে এই দুটোর ইন্টারসেকশন করলে কি পাবে? এদের ইন্টারসেকশন করলে পাওয়া যাবে 1 2 0। আর এফ অফ ইউ ইন্টারসেকশন ভি কত হবে? এফ অফ ইউ ইন্টারসেকশন ভি কত হবে? ওকে, সো এফ অফ ইউ ইন্টারসেকশন ভি কত হবে? সেটা সমান কত আসছে? ইউ ইন্টারসেকশন ভি মানে শুধুমাত্র 0। তাহলে কি বোঝা গেল? যে এই দুটো কোনোদিনই সমান হতে পারে না। কে বড় হয়?
এই ইন্টারসেকশনটা আলাদা আলাদা করলে এটা বড় হয়, তার মানে এটা বড় হবে। কখন ইকুয়াল হতো? যদি ইনজেক্টিভ হতো, কারণ যে ম্যাপিংটা আমি নিয়েছি সেটা ইনজেক্টিভ নয়, তাহলে যেহেতু এটা ইনজেক্টিভ নয় তার জন্য হচ্ছে না, আদারওয়াইজ এটা হয়ে যেত। সো খুব সিম্পল একটা প্রবলেম, কিন্তু যেহেতু রেজাল্ট, সেই রেজাল্টগুলোর প্রত্যেকটা মনে থাকলে তবেই পারবে। মনে রেখো ইনভার্স ইমেজের ক্ষেত্রে কোনো কন্ডিশন লাগে না যেন তার মধ্যে ইনজেক্টিভ সব প্রপার্টিগুলো যেন আছে, তার জন্য এটা অটোমেটিক্যালি ট্রু, কিন্তু নট ট্রু চেয়েছে মানে এই দুটো বাদ। ইউনিয়ন আর ইন্টারসেকশনের মধ্যে কনফিউশন আছে তোমাদের, ইউনিয়নটা অটোমেটিক্যালি ট্রু, ইন্টারসেকশন হয় না, যদি ইনজেক্টিভ বলা থাকতো তাহলে আবার ট্রু হতো। ওকে, ভালো প্রবলেম, খুব সুন্দর ভালো একটা প্রবলেম। আরেকটা ভালো প্রবলেম, অন্তত কিছু কনসেপ্ট তো আছে, সেই প্রবলেমটা কি বলছে একটু দেখা যাক। দারুণ প্রবলেম বলছে, লেট a সমান সমান 1 2 3, then the number of 1 2 function from a to a। তো ফাংশনের এই গল্পগুলো আসলেই মাথায় রাখবে যে এইদিকে 1 2 3, এইদিকেও 1 2 3, তাহলে নাম্বার অফ ইনজেক্টিভ ম্যাপিং কত? আমরা কিন্তু একটা ভালো রেজাল্ট জানতাম, সেই যে রেজাল্টটা বলছে নাম্বার অফ বাইজেক্টিভ ম্যাপিং কত। তো নাম্বার অফ বাইজেক্টিভ ম্যাপিং পাওয়ার নিয়ম হচ্ছে এ সেটের অর্ডার যদি 3 হয় তাহলে নাম্বার অফ বাইজেক্টিভ ম্যাপিং হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল, যদি n হয় তাহলে নাম্বার অফ বাইজেক্টিভ ম্যাপিং হচ্ছে n ফ্যাক্টরিয়াল। কিন্তু কেউ কেউ বলতে পারে যে 3 ফ্যাক্টরিয়াল হচ্ছে বাইজেক্টিভ ম্যাপিং, কিন্তু এটাতে ইনজেক্টিভ বলা আছে, 1 to 1 বলা আছে, তাহলে নিশ্চয়ই এর অর্ধেক হবে। আমি বলছি না, উত্তর কি? উত্তর হচ্ছে এর এলিমেন্ট হচ্ছে 3টে, তো এটাও এ এটাও এ, তাহলে দুটো যদি সেম সেট আসে তাহলে ইনজেক্টিভ হলে সাবজেক্টিভ, সাবজেক্টিভ হলে ইনজেক্টিভ, অর্থাৎ সেম সেট হলে ফাইনাইট অ্যান্ড সেম সেট যদি হয়, ফাইনাইট আর নাম্বার অফ এলিমেন্ট যদি সেম সেট হয়, সেম যদি হয়, তাহলে বলছে ইনজেক্টিভ ইমপ্লাই করবে সাবজেক্টিভ, সাবজেক্টিভ ইমপ্লাই করবে ইনজেক্টিভ। তাহলে এটা ইনজেক্টিভ বলা থাকলেও ডিস্টিং এলিমেন্ট ডিস্টিং জায়গায় যাচ্ছে, ইনজেক্টিভ মানে ডিস্টিং জায়গায় যাচ্ছে, তাহলে এটা প্রত্যেকটা এলিমেন্টের প্রিমেসও পাওয়া যাচ্ছে, তার মানে এটা 1 to 1 সেম এলিমেন্ট থাকার জন্য অন টু অলসো, তাহলে 1 to 1 আর অন টু, তার মানে এটা বাইজেক্টিভ বলা না থাকলেও এটা বাইজেক্টিভ। আর বাইজেক্টিভ হলে নাম্বার অফ বাইজেক্টিভ ম্যাপিং মানে কতগুলো ম্যাপিং আছে, দেন দ্য নাম্বার অফ 1 to ফাংশন মানে আসলে বাইজেক্টিভ ফাংশন, সেটা হবে ফ্যাক্টরিয়াল 3, ফ্যাক্টরিয়াল 3 মানে 6, ফ্যাক্টরিয়াল 3 মানে 6। সো ছোট্ট একটা কনসেপ্ট, কনফিউজড করবে কেন? কারণ 1 to 1 হলেই সাবজেক্টিভ হবে যদি এ সেট আর ওদিকে বি সেটের নাম্বার অফ এলিমেন্ট সমান থাকে। সেম নাম্বার অফ এলিমেন্ট, ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টের ক্ষেত্রে যে কোনো একটা হলে আরেকটা হয়ে যাবে, কিন্তু যদি আলাদা আলাদা হয় তাহলে সেক্ষেত্রে নাও হতে পারতো। সো খুব সুন্দর ভালো একটা কোশ্চেনের মধ্যে এটা পড়ছে। এই সমস্ত কোশ্চেনগুলো আমি আগে থেকে সব দেখে নিয়েছি তা নয়, হঠাৎ করে র্যান্ডামলি আসছে, অসুবিধা কিছু নেই, কারণ পারা যাবে একটু ঠান্ডা মাথায়, যদি কেউ ভাবে তাহলে সবই পারবে। টেস্টগুলো সেইভাবেই নেওয়া হচ্ছে, টেস্টগুলোতে প্রথম কিছু কোশ্চেন একটু ইজি থাকছে, বলা হয়েছে যে ইজি থেকে মডারেটেড, কিছু ইজি থাকছে আর কিছু অন্তত ভাবতে হবে, তার মানে কনসেপ্ট থাকলে তবেই পারবে, আদারওয়াইজ পারবে না। Let s সমান সমান all those x belongs to r such that 1 less equals to x less 2, আর f নেওয়া আছে কি s থেকে r এর মধ্যে, কেমন না box x minus x, g টা কি বলা আছে x থেকে r এর মধ্যে ডিফাইন্ড বাই gx সমান সমান 1 minus x, কিছুই না, তার মানে আমার দরকার হচ্ছে এই ফাংশনটাকে একটু ব্রেক করে নেওয়া। এই ফাংশনটা ব্রেক করলে আছে তো দিস ওয়ান, তাই x belongs to s, এবার s এর এলিমেন্ট গুলো কেমন দেখতে শুধু সেইটুকু দেখতে হবে। s এর এলিমেন্ট গুলো হচ্ছে 1 এর থেকে বড়, 1 এর থেকে বড় আর 2 এর থেকে ছোট। 1 এর থেকে বড় 2 এর থেকে ছোট যদি হয় তাহলে বক্স x এর মান কত হয়? বক্স x 1 এর থেকে বড় 2 এর থেকে ছোট হলো 1, তাহলে 1 মাইনাস x ই হবে, আর তো কোনো রাস্তা নেই, s তো পরিষ্কার এটাই বলে দেওয়া আছে, তাহলে s এর এলিমেন্টের মধ্যে এই রেজাল্ট আর এই রেজাল্ট একই জিনিস, তাহলে ইকুয়ালিটি ছাড়া কোনো রাস্তা নেই। সিম্পল কোশ্চেন, কিন্তু একটু টুইস্ট আছে, সেই টুইস্টটা বুঝতে পারলে ভালো লাগবে, আদারওয়াইজ ভালো লাগবে না। নেক্সট হচ্ছে
another question, which one of the following set is non enumerable? এই সেটগুলোর মধ্যে কোনটা গোনা যাবে না, আনকাউন্টেবল নন ইনুমারেবল টাইপের একটা সেট। নন ইনুমারেবল জেড দিয়ে যদি থাকে তাহলে ইনুমারেবল, জেড ইনুমারেবল, জেড কে গোনা যাবে। তাহলে জেড কে যখন গোনা যাবে, লাস্ট কোশ্চেনটা, জেড কে যখন গোনা যাবে তাহলে ওদের ক্রস প্রোডাক্ট কেও গোনা যাবে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্রস প্রোডাক্ট, তাহলে এটা গোনা যাবে, কিন্তু আমার চেয়েছে নন ইনুমারেবল, তার মানে এটা ইনকারেক্ট। সেট অফ অল ইন্টিজার অফ পাওয়ার 2, ইন্টিজার ইন্টিগ্রাল পাওয়ার, আচ্ছা ইন্টিগ্রাল পাওয়ার 2, তো ইন্টিজার টার্ম থাকলেই গোনা যাবে, তাহলে ইনকারেক্ট, ইন্টিগ্রাল থাকলেই গোনা যাবে। সো রিয়েল নাম্বার হচ্ছে সেট অফ অল এলিমেন্ট অফ আর, রিয়েল নাম্বার ইজ নন ইনুমারেবল। সো ডাইরেক্ট অ্যান্সার হচ্ছে রিয়েল নাম্বারের সেটটাই নন ইনুমারেবল। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন যে জি জি এ থেকে বি, এ থেকে বি এর মধ্যে জি বলে দেওয়া আছে, সঙ্গে সঙ্গে ছবি আঁকবে, আর এ থেকে এইচ এর মধ্যে, আচ্ছা এ থেকে বি এর মধ্যে এইচও আছে, আর বি থেকে সি এর মধ্যে একটা এফ আছে, বলছে এই যদি হয়, তারপরে বলে দেওয়া আছে যে এদের আবার কম্পোজিশন ম্যাপিংটা বলে দেওয়া আছে। কম্পোজিশন ম্যাপিংটা কি বলা আছে, আগে এফ তারপরে জি, তার মানে এফ কম্পোজ জি একটা বলে দেওয়া আছে, আর সেই ম্যাপিংটা বলে দেওয়া আছে ইনজেক্টিভ, ইনজেক্টিভ ম্যাপিং বলে দেওয়া আছে। ইভেন এফ কম্পোস্ট আছে, এফটা ইনজেক্টিভ বলা আছে, সরি এফটা ইনজেক্টিভ বলে দেওয়া আছে। এফ যদি ইনজেক্টিভ হয় তাহলে দেন বলছে এই রেজাল্টগুলোর মধ্যে কোন রেজাল্টটা ট্রু, জি এফ এইচ এগুলো ট্রু কোনটা, মানে আদতে কি এফটা বোথ সাইড থেকে কাটা যাবে, সেটাই আমার প্রশ্ন, বোথ সাইড থেকে কাটা যাবে সেটাই প্রশ্ন। এটা কিন্তু জি কম্পোস্ট এফ ডিফাইন হবে না, জি কম্পোস্ট এফ কোনো মতেই ডিফাইন হবে না। যদি বলো কি করে অ্যান্সারটা করবে, তার উত্তর হচ্ছে অ্যান্সার করার জন্য শুধু একটু মাথা ঘামাতে হবে যে আমার এফ ইনজেক্টিভ বলে দেওয়া আছে, তাহলে এফ ইনজেক্টিভ মানে কি ডিস্টিং এলিমেন্ট ডিস্টিং জায়গায় যাবে এরকম টাইপের। তো আমরা কি করলাম, যে কোনো দুটো এলিমেন্ট ধরে নিলাম, সাপোজ একটা এলিমেন্টকে আমি বললাম x1 আর একটাকে বললাম x2, কার মধ্যে আছে এর মধ্যে, তাহলে নিশ্চয়ই আমরা বলতে পারবো জি অফ x1 আর জি অফ x1, আচ্ছা জি আর এক্স দুটো এলিমেন্ট বলা আছে না, জি আর এক্স, ওকে। সো সো বেস্ট যে কোনো একটা এলিমেন্ট ধরলাম এক্স এর মধ্যে আছে, তাহলে জি অফ এক্স আর এইচ অফ এক্স এই দুটো এলিমেন্ট কিন্তু বি এর মধ্যে থাকবে, জি অফ এক্স আর এইচ অফ এক্স বি এর মধ্যে থাকবে। এবার যদি আমি ধরে নিই যে এফ অফ এফ কম্পোজ জি তার এক্স সমান সমান এফ কম্পোস্ট এইচ, ওদের এক্স কি হচ্ছে দেখতে চাইছি, তাহলে ঠিক পরের লাইনে পাওয়া যেতে পারে এফ অফ জি অফ এক্স সমান সমান এফ অফ এইচ অফ এক্স, এমন টাইপের পাওয়া যেতে পারে। এবার জি অফ এক্স এইচ অফ এক্স যা খুশি ফাংশন হোক, নো প্রবলেম। আমার প্রশ্ন হচ্ছে এফ অফ দিস ওয়ান এফ অফ দিস ওয়ান এই দুটো যদি ইকুয়াল হয়, তাহলে ইকুয়াল ফাংশন থেকে এফ তোলা যাবে, যদি ইনজেক্টিভ হয় তো ইনজেক্টিভ বলে দেওয়া আছে, তাহলে যেহেতু ইনজেক্টিভ বলা আছে তার মানে এফটা তোলা যাবে, এফটা বোথ সাইড দেওয়া যাবে যদি ম্যাপিং হয়, তাহলে এফ তোলা যাবে কেন, যেহেতু ইনজেক্টিভ, তাহলে জি অফ এক্স আর এইচ অফ এক্স তোলা যাচ্ছে। কার জন্য এই ঘটনাটি ঘটছে, ফর অল এক্স এর জন্য। কেন তোলা যাচ্ছে, কারণ এফটা ইনজেক্টিভ। সঙ্গে সঙ্গে বলবো যে কোনো এক্স এর জন্য হচ্ছে জি আর এইচ এর ডোমেন সেট আবার সমান আছে, আবার যে কোনো এক্স এর জন্য হচ্ছে তাহলে জি আর এইচ সমান। সো দিস ওয়ান কারেক্ট অ্যান্সার। সো ইনজেক্টিভের ছোট্ট কনসেপ্ট দিয়ে হচ্ছে, কেউ যদি বলে যে এই রেজাল্টগুলো আমার মুখস্থ রাখতে হবে, অ্যাকচুয়ালি ইনটিউশন থেকেও করা যেত। কি করে ইনটিউশন থেকে করা যেত সেটা খেয়াল করো, ফিল করো, যে দুজনের প্রথম কথা হচ্ছে জি আর এইচ ইকুয়াল হতে গেলে তাদের ডোমেন সেট সেম হতে হবে, সেম আসতেই হবে। তো জি আর এইচ এর ডোমেন সেট সেম আছে, জি আর এফ কোনোদিন সমান হতে পারে না, তাহলে এই রেজাল্টটা হওয়ার চান্সই নেই।
এই রেজাল্টটা হওয়ার চান্স নেই। তবে তোমার দুটো অপশন থাকলো, ন্যাচারালি দুটো অপশন আছে। এবার আমরা জানি GH এর সঙ্গে সমান নাও হতে পারে, আবার সমান হতে পারে। সমান হবে যদি ইনজেক্টিভ হয়, তাহলে ইনজেক্টিভের উপর নির্ভর করে কিন্তু সমান হবে, আদারওয়াইজ সমান হবে না। ওকে, সো ভালো একটা কোশ্চেন, সঙ্গে সঙ্গে দেন মুহূর্তের মধ্যে পারা যাচ্ছে না, কিন্তু একটু ট্রাই করলে পারা যাচ্ছে। সো লাস্টের দিকের কোশ্চেনগুলো যেন স্ট্যান্ডার্ড মনে হলো, প্রথম দিকের কোশ্চেনগুলো অত স্ট্যান্ডার্ড মনে হলো না। চেক হুইচ ওয়ান ইজ পসিবল ম্যাপিং। আচ্ছা, ম্যাপিং হবে কিনা যাচাই করার জন্য সব থেকে ভালো টেকনিক হচ্ছে ছবি আঁকো। ম্যাপিং এর গল্প হচ্ছে ইচ এলিমেন্ট ইজ রিলেটেড টু এক্স্যাক্টলি ওয়ান এলিমেন্ট। প্রত্যেকটা এলিমেন্ট যদি একটা এলিমেন্টের সঙ্গে রিলেট করে, ইচ এলিমেন্ট অফ ডোমেন সেট ইজ রিলেটেড টু এক্স্যাক্টলি ওয়ান এলিমেন্ট অফ কোডোমেন সেট, তাহলে ম্যাপিং হবে। তাহলে প্রশ্ন হচ্ছে প্রথম ম্যাপিংটা হচ্ছে কিনা একটু যাচাই করি। ছবি আঁকলেই ক্লিয়ার। কেমন সেটা বলি, এক্স ওয়াই আর ক্রস আর এর এলিমেন্ট, ওয়াই ইকুয়ালস টু 1/x, তাহলে এটাও আর এটাও আর, আর এই দিকে হচ্ছে এফ। এফ মানে কি, এফ এর মান কেমন দেখতে, না এফ অফ এক্স ইকুয়ালস টু 1/x, এটা হচ্ছে এফ অফ এক্স। তো জিরো এলিমেন্ট 1/0 তে যাবে, আর এর মধ্যে নেই। যেহেতু জিরো ইজ নট রিলেটেড টু এনি এলিমেন্ট অফ আর, সো দিস ইজ নট এ ম্যাপিং, তাহলে এটা ম্যাপিং হতেই পারে না। ওইটুকু ছবি আর কিচ্ছু না, বাকি সমস্ত এলিমেন্ট রিলেটেড হলেও যেহেতু জিরো এলিমেন্ট ইজ নট রিলেটেড টু এনি এলিমেন্ট অফ আর, কারণ 1/0 ইনফিনিটি ডাজ নট বিলংস টু আর, সো এটা নট এ ম্যাপিং। এবার এটা ম্যাপিং কিনা, এখানে এটা ম্যাপিং কিনা সেটা বোঝার জন্য এস এর মান হচ্ছে 1 2 3 4, টি এর মান হচ্ছে ABCD, তার এটা রিলেশন। সেই রিলেশনটা ম্যাপিং কিনা যাচাই করি, তো 1 যাচ্ছে এ তে, 1 যাবে এ তে, 1 যাবে বি তে, 1 যাবে বি তে, আর কিছু দেখার দরকার নেই। কেন, আমরা কি জানি, in a mapping each element of S is related to exactly one element, তো 1 তো দুই জায়গায় রিলেট করছে, 1 তো এ তেও রিলেট করছে, বি তেও রিলেট করছে, সো দিস ওয়ান নট এ ম্যাপিং, হতেই পারে না। চলে আসো পরেরটাতে যে এসটা আছে সেটা আবার ABC বলা আছে, টিটা যেটা আছে 1 2 3 4, ম্যাপিংটা কি নেওয়া আছে, এ যাবে 1 এ, বি যাবে 2 এ, আবার বি যাবে 3 তে। তাহলে দেখে নাও, এ যাবে 1 এ, বি যাবে 2 এ, বি যাবে 3 তে, বি দুটো এলিমেন্টে যেতে পারে না, সো দিস ইজ নট এ ম্যাপিং। লাস্টেরটা তাহলে নিশ্চয়ই ম্যাপিং, একটাই তো অপশন রইলো। তো এটা কি হচ্ছে, এক্স যাচ্ছে 2 তে, ওয়াই যাচ্ছে 3 তে, তাহলে সত্যি এটা ম্যাপিং এক্স ওয়াই জেড, আর এখানে 1 2 3, সো এক্স যাবে 2 এ, ওয়াই যাবে 3 তে, জেড যাবে 1 এ, সো এটা ম্যাপিং। ওকে, সো এইগুলো ম্যাপিং নয়, এটা ম্যাপিং। শুধু ছবি আঁকো, ফটাফট ছবি আঁকবে, অঙ্ক করবে, ফটাফট ছবি আঁকবে, অঙ্ক করবে। নেক্সট চলে আসে এবার, কোথায় গেল রে বাবা, চলে আসো এবার আলাদা আরেকটা কোশ্চেন আছে, সেটা কি বলছে, তার মানে কিছু কিছু কোশ্চেন ইমিডিয়েটলি করা যায়, কিন্তু সব কোশ্চেন ইমিডিয়েটলি করা যাচ্ছে না, একটু তো ভাবতে হচ্ছে। আচ্ছা, ফ্রন্টটা একটু ছোট হয়ে গেছে, কিছু করার নেই। লেট এই ইকুইভ্যালেন্স টাইপের একটা রিলেশন, দিস ওয়ান, এটা রিলেশন, বি এর রিলেশন ডিফাইন অন জেড বাই, কিভাবে না, a minus b is divisible by a minus b is divisible by 4, তাহলে রিলেটেড হবে যখন a minus b 4 দিয়ে ডিভিজিবল, তার মানে এত জটিল করে না ভেবে এটাও বলতে পারো a রিলেটেড টু b if and only a minus b is divisible by 4। তাহলে বলছো ক্লাস 2 এর মধ্যে কারা আছে, তো ক্লাস 2 এর মধ্যে কারা আছে, রো ইকুইভ্যালেন্ট ক্লাস। তো ক্লাস 2 মানে কি, ক্লাস 2 মানে হচ্ছে সেই সমস্ত x যারা 2 এর সঙ্গে রিলেটেড, তাহলে সেই সমস্ত x যার জন্য x minus 2 is divisible by 4, তাহলে সেই সমস্ত x যার জন্য x minus 2 এর মানটা 4k, তার মানে সেই সমস্ত x যার জন্য x এর মানটা 4k plus 2, 4k plus 2 যদি হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো সেই সমস্ত x
যার জন্য x minus 2 is divisible by 4। আচ্ছা অত কিছু তো নেই, এখানে মডিউলো দিয়ে দেওয়া আছে। আচ্ছা তাহলে এটা x congruent this one মডিউলো 4, এটা মানে তো তাই, তার মানে কি বোঝা গেল যে x congruent 2 মডিউলো 4। আচ্ছা তো এটা ডাইরেক্ট এখান থেকেই বলা যেত যে x congruent 2 মডিউলো 4, কংগ্রুয়েন্স এর রেজাল্ট গুলো কিন্তু কাজে লাগছে। তো রো ইকুইভ্যালেন্ট ক্লাস 2 দিয়ে ডিভিজিবল হলে এটা হচ্ছে তার অ্যান্সার। 1 হতে পারে না, ক্লাস 1 এর মধ্যে তাই থাকতো। আচ্ছা ক্লাস 1 এ থাকতো কিন্তু 2 দিয়ে ডিভিজিবল হলে ক্লাস 1 এ থাকতো, কিন্তু এটা 4 দিয়ে ডিভিজিবল, তাহলে এটা হতে পারে না, এটা হতে পারে না, ক্লাস 3 হবে, 0 হবে না, তার মানে এইগুলো সব ভুল, একটাই অপশন এখানে দেখতে পাচ্ছি। নেক্সট চলে আসো অ্যানাদার কোশ্চেন। এই একটা কোশ্চেন, যে কোশ্চেনটা অনেকে পারেন আর পারার কথাও নয়, কত কি মনে রাখবো অত কিছু। বলছে গিভেন সেটটা বলে দেওয়া আছে 1 2 3 4 5 and a partition বলে দেওয়া আছে 1 2 3 4 5, how many equivalent classes are there? বলছে ইকুইভ্যালেন্স ক্লাসেস, এই পার্টিশনের আন্ডারে কতগুলো ইকুইভ্যালেন্ট ক্লাসেস আছে, এই পার্টিশনের আন্ডারে কতগুলো ইকুইভ্যালেন্ট ক্লাসেস আছে পার্টিশনটার আন্ডারে। পার্টিশনগুলো কেমন বলা আছে, পার্টিশনটা বলে দেওয়া আছে এ সেটের আন্ডারে পার্টিশন, সেটা কেমন না 1 2 3 4 and 5, এইগুলো হচ্ছে তার পার্টিশন। তাহলে রো এর মধ্যে কারা থাকবে, ইকুইভ্যালেন্স ক্লাসেস আর দেয়ার। আচ্ছা এটা নর্মালি বলা যাচ্ছে পার্টিশনের সঙ্গে আমরা জানি যে একটাই রেজাল্ট, এটা ছোট্ট রেজাল্ট, সেই রেজাল্টটা বলছে নাম্বার অফ ইকুইভ্যালেন্ট ক্লাস ইজ ইকুয়ালস টু নাম্বার অফ পার্টিশন। তাহলে যেহেতু এই সেটের পার্টিশনের সংখ্যা এই সেটের পার্টিশন এটা, তাহলে হাউ মেনি ইকুইভ্যালেন্ট ক্লাসেস আর দেয়ার, তাহলে এই পার্টিশনের আন্ডারে ইকুইভ্যালেন্ট ক্লাসেস হবে 1 2 3, তিনটে। 3 is the answer, 3 is the answer, ওকে। কিন্তু যদি বলতো যে রো ইকুইভ্যালেন্ট ক্লাস, এখানে তুমি রোটা বের করো, রো বের করা যাবে এখান থেকে, রো মানে রিলেশনটা বের করা যাবে। রিলেশন কি করে বের করবে, এই রিলেশনের মধ্যে কে থাকবে, আমি যে 1 আর 2 আছে, তাহলে 1 1 কে চিনবে, 2 2 কে চিনবে, ওটা থাকতেই হবে। আর 1 যেহেতু 2 কে চেনে, ইকুইভ্যালেন্স যেহেতু, তাহলে 2 1 কেও চিনবে। আবার 3 4 কে চেনে, তাহলে 3 3 থাকবে, 4 4 থাকবে, তার সঙ্গে সঙ্গে 3 4 থাকবে, 4 3 ও থাকবে। আর 5 5 কে চেনে, তাহলে 5 5 থাকবে, আর কেউ থাকার দরকার নেই। সো রো ইকুইভ্যালেন্ট ক্লাস হচ্ছে দিস ওয়ান, এগুলো তার রো ইকুইভ্যালেন্ট ক্লাস। রো ইকুইভ্যালেন্ট ক্লাসের গল্পটা দিস ওয়ান। তার মানে এই পার্টিশন থাকলে তার রো ইকুইভ্যালেন্ট ক্লাস কেমন হবে, সেটা এটা চাইনি অবশ্য, আমি প্রথমে ভেবেছিলাম এটা চেয়েছে, না এখানে বলেছে যে নাম্বার অফ ইকুইভ্যালেন্ট ক্লাসেস কত, নিয়ম বলছে যে নাম্বার অফ ইকুইভ্যালেন্স ক্লাসেস ইজ ইকুয়ালস টু নাম্বার অফ পার্টিশন, পার্টিশনের সঙ্গে সমান। তাই তো হওয়া উচিত, এটা 3টাই হচ্ছে মনে হয়, একটু দেখেও নিচ্ছে, ক্রস চেক করছে। এরপরে চলে আসছে আরেকটা গল্প আছে, সেটা বলছে একটু হয়তো টাফ মনে হবে, কারণ এত বড় কোশ্চেন পড়বো কি তারপরে অ্যান্সার করব কি, সেটাও অনেকের একটু সমস্যা হতে পারে। এই কোশ্চেনের বক্তব্য বলছে যে 8টা হচ্ছে রিলেশন এন এর উপর ডিফাইন, ন্যাচারাল নাম্বার উপর ডিফাইন বাই, কিভাবে ডিফাইন করা হচ্ছে না এ রিলেটেড টু বি, এ বি গুলো আর এর মধ্যে থাকবে, ইফ এ মাইনাস বি ইজ মাল্টিপল অফ 4 অথবা a minus b multiple of 6 or আচ্ছা or a multiple of 6, তাহলে a minus b হয় multiple of 4 অথবা a minus b multiple of 6। কনসিডার দ্য স্টেটমেন্ট গুলোর মধ্যে কি আছে, r is symmetric, transitive, আর there is a infinite subset u of n such that r defined on u is an equivalent relation। ইনফাইনাইট সাবসেট কি পাওয়া যাবে যেটা ইকুইভ্যালেন্ট রিলেশন হবে। তো প্রশ্ন হচ্ছে যে এই তিনটে স্টেটমেন্টের মধ্যে কোন কোন স্টেটমেন্টগুলো ট্রু, অর্থাৎ কতগুলো স্টেটমেন্ট ট্রু সেটাই যাচাই করতে বলছে। তাহলে একটা স্টেটমেন্ট ট্রু, শুধু এ ট্রু বা বি ট্রু বা সি ট্রু, না দুটো ট্রু না তিনটে না জিরো, কোনোটাই ট্রু নয়। প্রথম কথা হচ্ছে এ মাইনাস বি মাল্টিপল অফ 4, তার মানে এ মাইনাস এ তো 4 দিয়ে ডিভিজিবল হবে, ইভেন এ মাইনাস এ 6 দিয়ে ডিভিজিবল হবে, তার মানে এটা রিফ্লেক্সিভ হবে, তাহলে রিফ্লেক্সিভটা ট্রু অপশনের মধ্যে পড়ছে।
কিন্তু প্রশ্ন হচ্ছে ট্রানজিটিভ হবে কিনা। ট্রানজিটিভ কিন্তু নাও হতে পারে, কারণ a মাইনাস বি মাল্টিপল অফ 4 বা 4 দিয়ে ডিভিজিবল আর 6 দিয়ে ডিভিজিবল হলে সেটা কিন্তু ট্রানজিটিভ নাও হতে পারে। ট্রানজিটিভ হবে না কেন, আমি উদাহরণ দিচ্ছি একটা। ট্রানজিটিভ হবে না তার উদাহরণ দিচ্ছি, 2, 4 আর 6 দুটো দিয়েই মাল্টিপল হতে হবে, ডিভিজিবল হতে হবে। তাহলে 4 আর 6 দিয়ে ডিভিজিবল হতে হবে মানে 12। তার মানে আমরা বলতে পারি 2, 14 সেটা রিলেট করে। 2, 14 কার সঙ্গে রিলেট করছে? আচ্ছা 2, 14 কার মধ্যে আছে? রো এর মধ্যে আছে, আর এর মধ্যে আছে। 2, 14 আর এর মধ্যে আছে। কেন? কারণ 2 মাইনাস 14 হচ্ছে 12, সেটা রিলেট করছে। ওকে, এবার চলে আসো 14 আবার কাদের সঙ্গে রিলেটেড? 14 আবার 6, 14 আর এখানে দরকার আমার 4, 8, 18 কে 4 দিয়ে ভাগ যায় না। ওকে, তাহলে 24। আচ্ছা 24 করলে কত আসছে? 24, মানে এখানে আসছে তোমার 28। তাহলে 28ও রিলেটেড, ঠিকই আছে। এটা 28 না 26, 26 এর সঙ্গে রিলেটেড। ওকে, বাট 14 ক্যান্সেল, 14 ক্যান্সেল করলে 2, 26 সেটাও রিলেট করে যাচ্ছে, তারপরে মাল্টিপল হচ্ছে। কিন্তু এমন একটা কাউন্টার এক্সাম্পল নিতে হবে যার জন্য হচ্ছে না। a minus b is divisible by 4 দিয়ে ডিভিজিবল। তার মানে 4, 0 নিতে পারি, 4 দিয়ে ডিভিজিবল। কিন্তু 4, 0 আবার 6 দিয়ে ডিভিজিবল হবে না। তাহলে 12ই তোমাকে শুরুটা করতে হবে। 12 লিখলাম, আর এর মধ্যে আছে। নেক্সট চলে আসো 0, জিরোর সঙ্গে আর কি নেওয়া যাবে? জিরোর সঙ্গে এমন নেব যেন এদের মাইনাস করার পর 4 অথবা 6 কোনো একটা দিয়ে ডিভিজিবল না হয়। 12, 0, 0, 4। আচ্ছা এটাকে বলেছে আইদার অর, বলেছে আইদার অর, মানে যে কোনো একটা হলে হবে। তাহলে 12, 0 তো আমি দেখতে পাচ্ছি আর এর মধ্যে আছে, কারণ 4 দিয়ে ডিভিজিবল, ইভেন 6 দিয়ে ডিভিজিবল। আবার 0, 18 সেটাও আর এর মধ্যে আছে। কেন আর এর মধ্যে আছে? কারণ 0, 18 সেটা 6 দিয়ে ডিভিজিবল। ওকে, তাহলে সেই যুক্তিতে 12, 18 সেটা আর এর মধ্যে থাকা উচিত। 12, 18 আর এর মধ্যে থাকা উচিত, কিন্তু সেটা সমান কত হবে? -6 তো 6 দিয়ে ডিভিজিবল, তার মানে এখানে থাকছে। তাহলে অন্য কোনো এক্সাম্পল নিলে কি আসতো? যে 4 দিয়ে ডিভিজিবল, 4 দিয়ে ডিভিজিবল মানে 4 নিয়ে নিচ্ছি, 4, 0। তাহলে 4, 0 4 দিয়ে ডিভিজিবল, তার জন্য ঠিক আছে। 0, 18 আর 6 দিয়ে ডিভিজিবল, তার জন্য ঠিক আছে। কিন্তু 4, 18 সেটা মানে হচ্ছে 4 - 18, 4 - 18 মানে 14, 4 দিয়েও ডিভিজিবল না, 6 দিয়েও ডিভিজিবল না। তাহলে 14 যেহেতু 4 দিয়েও ডিভিজিবল না, 6 দিয়েও ডিভিজিবল না, তাহলে এটা হবে। তার মানে ট্রানজিটিভ হবে না। সো এটা ট্রানজিটিভ হবে না। নেক্সট বলা হচ্ছে এদের নাকি একটা সাবসেট থাকবে যেটা ইকুইভ্যালেন্ট রিলেশন। আমি যে হ্যাঁ, আসলে এইগুলোর গল্প বলছে 4 দিয়ে মাল্টিপল, তার মানে সেটটা হচ্ছে আমার 4n টাইপের সেট। আর 6 দিয়ে মাল্টিপল, তার মানে সেটটা হচ্ছে 6n। তাহলে ওদের সাবসেট, এদের দুজনের সাবসেট হচ্ছে 12n।
তাহলে 12n হচ্ছে সাবসেট, সেটাই ধরো ইউ, তাহলে ইউ এর মান হচ্ছে 12n, তাহলে 12n এর এলিমেন্ট গুলো যদি নেওয়া হয় তাহলে 12n এর এলিমেন্ট গুলো কিন্তু সত্যি সত্যি ইকুইভ্যালেন্ট রিলেশন হবে, তার মানে এটা ট্রু। তাহলে কটা অ্যান্সার ট্রু, তাহলে উত্তর হচ্ছে এতগুলো অ্যান্সার ট্রু। ওকে, সো এই লেভেলের কোশ্চেন ঘাটতে 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 তোমরা দেখবে অভ্যস্ত হয়ে যাবে। সব থেকে বড় কথা হচ্ছে এই সমস্ত কোশ্চেনগুলো তোমরা অ্যান্সার পাবে। অ্যান্সারটা পাওয়ার জন্য, অ্যান্সার করার জন্য জাস্ট পিডিএফটার নিচের দিকে, বা তোমরা এমনিতেও অ্যান্সার পেয়ে যাচ্ছ, আমার পিডিএফটা যেটা আছে সেখানেই অ্যান্সারটা পেয়ে যাচ্ছ। সমস্ত অ্যান্সার কোন অপশনটা ট্রু সেই পর্যন্ত তো পাবে, তার সঙ্গে সঙ্গে এক্সপ্লেনেশনটাও পাবে, যে কেন হচ্ছে সেই এক্সপ্লেনেশনটা পাবে, যে কি কারণে হচ্ছে, কি গল্প, কেন হচ্ছে, এটা এক্সপ্লেনেশনগুলো পাওয়া যাবে। ইনজেক্টিভ হয় না, যেমন আগের অঙ্কটা পেলাম ফ্যাক্টরিয়াল 3 সংখ্যক আসবে, প্রত্যেকটা অঙ্কের এক্সপ্লেনেশন পাবে। সো আমার মনে হয় যেমন এই লাস্ট অঙ্কটারও এক্সপ্লেনেশনটা দেওয়া আছে, স্ক্রিনশট করে দেওয়া আছে, তো প্রত্যেকটা প্রবলেমের এক্সপ্লেনেশন পাবে। এই গেল প্রথম এমসিকিউ, 2 নম্বর এমসিকিউটা। ফার্স্টটা যেহেতু ফ্রি আছে সবাই ওটা দিতে পারে, তো আমি 2 নম্বরটা ওই জন্য করালাম। এবার 3, 4 করে এরকম বাকি যেগুলো যেগুলো মনে হবে একটু কঠিন সেইগুলোই করাবো, সব করাবো না, সব করানোর দরকারও নেই সত্যি কথা বলতে। তোমরা মক টেস্টটা দেখতে পারো, মক টেস্টটা কি মক টেস্ট দেওয়া হচ্ছে সেটা পাবে। এমনিতেও আমাদের যে কোর্স আছে সেই কোর্সটাতে, কোর্সের সঙ্গে একদম ফ্রি অফ কস্টে মক টেস্টটা দেওয়া যায়। কোর্সে গিয়ে তোমরা যে ফিচার্স আছে সেখানে গেলেই পুরো মক টেস্ট কোথায় পাবে, কন্টেন্টে যাবে, কন্টেন্টে গিয়ে একদম নিচের দিকে মক টেস্ট আছে। 2 ধরনের মক টেস্ট আছে এখানে। কেমন, একটা মক টেস্ট হচ্ছে সিনক্রোনাইজ মক টেস্ট, একদম কারেন্ট যে মক টেস্টটা হচ্ছে সেটা। উইকলি একটা মক টেস্ট হয়, প্রিভিয়াস যে মক টেস্টগুলো ছিল সেই মক টেস্টগুলো এখানে রয়ে গেছে। প্রিভিয়াস মক টেস্ট বলতে যেগুলো বলা যেতে পারে যে মাদ্রাসা সার্ভিস কমিশনের জন্য কিছু মক টেস্ট নেওয়া হয়েছিল, সেগুলো ফুল মক টেস্ট যেগুলো ছিল, ফুল সিলেবাস, সেখানে কিন্তু প্রচুর কোশ্চেনের কালেকশন ছিল। কারণ ফুল মক টেস্টটা যেটা নেওয়া হয়েছিল সেই মক টেস্টগুলোতে যদি বলো যে ফুল মক টেস্টের টোটাল কোশ্চেনের সংখ্যা কত, আমি 90 কোশ্চেন, 90খানা কোশ্চেন আছে। তো এই টেস্টগুলো তখনই দেবে যখন তোমার মোটামুটি প্রিপারেশনটা হয়ে গেছে। 90খানা টেস্ট, 90খানা কোশ্চেন আছে, তো এতগুলো কোশ্চেন মানে ফুল সিলেবাসের মক টেস্ট। যারা এই টেস্টগুলো দিয়েছো তারা উপকার পেয়েছো, আবার নতুন করে এই টেস্টগুলো দিতে পারো। এই টেস্টগুলো দেওয়ার পর যদি কোনো টেস্ট দিতে গিয়ে ধরো কোথাও কোনো প্রবলেম হলো, মনে হলো যে আমার কোনো একটা কোশ্চেন বুঝতে পারছি না বা কিছু করতে পারছি না, কোনো সমস্যা হচ্ছে, এই 3 ডটে গিয়ে রিপোর্ট করবে কোশ্চেনে, যে কোথাও মিস্টেক থাকলে রিপোর্ট করে আমরা সেই রিপোর্টটা কারেকশন করব। কিন্তু আগে নিজেও যাচাই করে নিও যে ঠিকঠাক হচ্ছে কিনা। এছাড়া প্রত্যেকটা কোশ্চেন মার্ক অ্যাজ এ রিভিউ আকারে করতে পারবে, কতগুলো কোশ্চেন কি করেছো না করেছো, টাইম এদিকে চলছে। সো এই ধরনের টেস্ট প্রচুর আছে, প্রচুর সেট আছে, ফুল মক টেস্টের সেট আছে। যেহেতু মাদ্রাসা সার্ভিস কমিশনে 90টার কোশ্চেন ছিল, সেই জন্য 90 নাম্বার দেওয়া হয়েছে। তোমাদের কোশ্চেনের সংখ্যা একটু কম আছে, তোমাদের 90 নাম্বার দেওয়া হবে না। ওকে, এই পর্যন্ত গেল। প্রচুর পড়াশোনা করো, যদি পড়াশোনা না করো কোনো মতেই হবে না। যদি পড়াশোনা করো তাহলে চান্স আছে, সিট সংখ্যা যা আছে, টেন্টেটিভ সিট সংখ্যা যা আছে, ফাইনাল কিন্তু সিট সংখ্যা, ভ্যাকেন্সি কিন্তু বাড়বে, একদম শিওরলি বাড়বে। এটা নিয়ে অনেকের কোয়ারি থাকে যে তোমার সিট সংখ্যা পরবর্তীতে কি বাড়বে, আমি অবশ্যই বাড়বে, প্রতিবারে বাড়ে, তো এবারও বাড়বে। ওকে, নিরাশ হওয়ার মতো কিছু নেই, পড়াশোনা চালিয়ে যাও, দেখবে সাকসেস পাবে। ওকে, চলো টাটা।